2.5 ঘন্টা 3 ঘন্টা চালানোর পরে নর্মালি একটু ব্যাক এন্ড করে। মাইলেজ হচ্ছে ঢাকা সিটি 18-17 এরকম আসে। শুনলাম তো ওনারা বলছে যে এটা মানে ওইভাবেই প্রবলেম ক্রিয়েট হয়ে আসছে, সব বাইকে আছে। লিওন হচ্ছে আমার দিকে ঝুঁকে চলে আসে। ছেলেদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে মানে ওইটা নিয়ে অনেক বেশি ঝামেলায় পড়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার সাথে যে বাইকটা দেখতে পারতেছেন, এটা সেক্সি বাইক। এটা হচ্ছে গিয়ে R15M। নাম বা মডেলটা না বললে হয়তো সবাই চেনে। এই বাইকটা অনেক ছেলের ক্রাশ, অনেক ছেলের প্রেমিকা। তো এই বাইকটার ইউজার এক্সপেরিয়েন্স বা ইউজার রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ইউজার এক্সপেরিয়েন্স শেয়ার করবে এই বাইকটার ওনার বর্ষণ। আমরা আজকে ওর মুখ থেকে শুনবো ওর এই বাইকটা চালানোর অভিজ্ঞতা। চলেন ওকে আমরা ক্যামেরা ডেকে নিই। বর্ষণ, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রথমেই দর্শকের উদ্দেশ্যে তুমি বলো যে এই বাইকটা তুমি কবে কিনছো, কতদিন হয়েছে, আর কত কিলো চলছে? ভাই বাইকটা হচ্ছে আমি কিনছি 1 বছর 8 মাস এরকম হয়েছে, আর 9000 কিলোমিটার চালাইছি। ওর হোম টাউন যশোর, ও যশোরে মানে এই বাইকটা বেশি বেশি সময় থাকতো, যে কারণে হয়তো বা 1 বছর 8 মাসে মাত্র 9000 কিলো চলছে। তো আমরা আজকে মূলত 1 বছর 8 মাস এই বাইকটার বয়স এবং 9000 কিলো রাইডিং এক্সপিরিয়েন্সের গল্প শুনবো বর্ষণের মুখ থেকে। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমি তোমার কাছে জানতে চাই যে কেন তুমি R15M নিলে? আরো তো GSX-R ছিল, রেপসোল ছিল, এগুলো কেন নিলে না? আচ্ছা, আমি হচ্ছে 2018-তে যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তো ওই সময় হচ্ছে র্যাপসল বাইকটা দেখে আমার অনেক পছন্দ হয়। আচ্ছা, তখন ওইটার লুকস আমার সবকিছু সব দিক থেকে ভালো লাগে। তো তখন আমি হচ্ছে বাসায় ওই বাইকটা কেনার জন্য বলি, কিন্তু আমার তখন বাসা থেকে বাইকটা কিনে দিতে চাই না। পরে 2022-এ আম্মু বাইকটা দিতে রাজি হয়েছিল। তো তখন বাইকের সবকিছু মিলে এই বাইকটা হচ্ছে তখন নতুন বের হয়েছিল। তো ওইটার থেকে বেটার লুকস আমার এটা মনে হয়েছিল, যার কারণে আম্মুর থেকে যে এই বাইকটাই কিনছিলাম। মানে 4 বছরে হচ্ছে একটা বাইকের জন্য মানিতে পারছো। আচ্ছা, যে 4 বছরে তোমার পছন্দ চেঞ্জ হয়ে গেছে। ডিজাইনের দিক থেকে কোন পোর্শনটা সবচেয়ে বেশি ভালো লাগে? ফ্রন্ট সাইড নাকি ওভারঅল? মানে সব সাইড থেকে জিনিসটা ভালো লাগে, ব্যাক সাইডটা বেশি মানে একটা হট ব্যাপার আছে। আচ্ছা, না এটা হচ্ছে গিয়ে অনেস্টলি বলতে গেলে এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সেক্সিয়েস্ট বাইক। এখন আমরা হচ্ছে গিয়ে একটু সিরিয়াস আলোচনা চলে যাই, কারণ এই বাইকটা যারা নিতে চাচ্ছে তাদের জন্যই তো এই মূলত এই ভিডিওটা। সিটিং পজিশন হিসেবে এই বাইকটার কমফোর্টেবিলিটি কিরকম? আমার হচ্ছে উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি। তো সেই ক্ষেত্রে আমি যখন বাইকটাতে বসি, আমার মাটির সাথে পাটা অনেক মানে সুন্দরভাবে দাঁড়াইতে পারি, এন্ড মানে নাগাল পায় কথায় ভালোভাবে। আচ্ছা আচ্ছা, যার কারণে আর আমার মনে হয় যে 5 ফুট 6 ইঞ্চি যেরকম মানে যদি কারোর হাইট হয় তার জন্য বাইকটা বেস্ট। আচ্ছা, আমি তাহলে একটু বসে দেখি, কি বলো? একটু বসে দেখাই। আচ্ছা, আমি বাইকটা নাগাল পাইতেছি। যদি হচ্ছে গিয়ে আদি আমার পাটা একটু দেখাও ক্যামেরাতে, যে আমি পাটা কিরকম ভাবে নাগাল পাচ্ছি। আমি আমার পাটা কোনো রকমে প্লেস করতে পারতেছি। সো হ্যাঁ, 5 ফিট 6 বর্ষণ বলছে। হ্যাঁ, 6 এর জন্য হয়তো পারফেক্ট হবে, কারণ আমার উচ্চতা 5 ফিট 5। 5 ফিট 5 হিসাবে আমি নাগাল পাইতেছি। তার মানে হচ্ছে চালানো সম্ভব, কমফোর্টেবলি চালানো সম্ভব। আর যদি বর্ষণ একটু বসে দেখাও দেখি। আচ্ছা, বর্ষণের একদম পা পুরোপুরি সুন্দর করে সেট হয়েছে। তো সিটিং পজিশনের দিক থেকে মোটামুটি 5 ফিট 5 উচ্চতারও যারা আছেন, মানে 4-3 যারা আছে, তারা আমার মনে হয় নাগাল পাইতে একটু কষ্ট হয়ে যাবে। 5 পর্যন্ত চালানো যে সম্ভব। 6 যারা আছে তারা কমফোর্টেবলি চালাইতে পারবে। এখন যেটা জানতে চাবো, তোমার হাইওয়ে রাইডিং এক্সপেরিয়েন্স কিরকম ছিল? হাইওয়ে, আমার বাসার পাশেও হাইওয়ে, তো আমার বেশিরভাগ রাইড করা পরে হাইওয়েতে। তো হাইওয়ে এক্সপিরিয়েন্স এই রাইডটা নিয়ে আমার খুব অসাধারণ, কারণ V3 আমি কখনো চালাই নাই, কিন্তু শুনছি যতটুকু ওইটা আরো বেশি নিচু হয়ে চালানো লাগে, যার কারণে ওদের হাতে পেন করে, ব্যাক পেন অনেক বেশি করে। তো আমারটা এতটা নিচু হওয়া লাগে না, যার কারণে হচ্ছে আমার হাইওয়েতে যখন আমি রাইড করি অতটা আমার হাতে ব্যথা ওরকম ভাবে কোনো কিছু হয় না। আর মাঝে মধ্যে যখন 2.5 ঘন্টা 3 ঘন্টা চালানোর পরে নর্মালি একটু ব্যাক পেন করে। এটা ছাড়া আর হাইওয়েতে বাইকটা টোটালি আমার কমফোর্ট লাগে। মাইলেজ কিরকম? মাইলেজ হচ্ছে হাইওয়েতে আমার 38-39 যায়।
আর যদি সিটির মধ্যে কথা বলি তাহলে হচ্ছে ঢাকা সিটিতে আমার 18-17 এরকম আসে। মাত্র? হ্যাঁ কি বলো? হ্যাঁ, এটার হচ্ছে আমার আরো যারা ইউজার আছে, কিছু ছোট ভাই আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তো ওদের থেকে যেটা শুনছি ওদের হচ্ছে হাইওয়েতে যাই 45, কিন্তু আমার হচ্ছে এটার কথা শোনার পরে ওরাও জিনিসটা অবাক হয়, আমারে সাজেস্ট করছিল যে সার্ভিসিং সেন্টারে দেখানোর জন্য যে কোনো প্রবলেম আছে কিনা। তুমি কি তোমার বাইকে টায়ার প্রেসার কমায় রাখো? হ্যাঁ, একটু কমাই রাখি। এই কারণেও হইতে পারে তোমার মাইলেজটা হইতে অনেক পারে। কম কম হচ্ছে। তুমি একটা একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে গিয়ে টায়ার প্রেসারটা একটু বাড়তি রেখে একবার টেস্ট করে দেখতে পারো, কারণ 17-18 মাইলেজ কিন্তু অনেক কম। মানে এটা শুনতে একটু হার্শ শোনা যাচ্ছে একটা বাইকে 17-18 মাইলেজ। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে কি, এটা টার্নিং রেডিয়াস কিরকম, সিটির ভিতরে চালাইতে গেলে জ্যাম কাটাইতে কিরকম মানে জ্যাম কাটাইতে একটু বেশি প্যারা খাওয়া লাগে। আচ্ছা, রিজন হচ্ছে আমি যদি এখান থেকে বাইকটা ঘোরাই আমার একটা হিউজ পরিমাণ জায়গা লাগে। তোমার এই বাইকটার মিটার নিয়ে তোমার অভিব্যক্তি? মিটার আমার কাছে ভালো লাগছে। ভালো লাগছে। সব দিক আগে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এই বাইকে কি গিয়ার ইন্ডিকেটর আছে? Yes. আছে ভাই, আমি দেখতে আমি চাই। এত বাইক চালাইছি, গিয়ার ইন্ডিকেটর ছিল না, একমাত্র এটাই পাইছি। মানে আমি এর আগে সব হুন্ডা চালাইছি, এগুলো ছিল না। আচ্ছা আদি, একটু সামনে চলে আসো। গিয়ার ইন্ডিকেটর পাওয়া গেছে ভাই, ইয়ামাহার বাইকে গিয়ার ইন্ডিকেটর দেখছি আমি। যাই হোক, এই যে গিয়ার ইন্ডিকেটর আছে, মিটারটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। গিয়ার ইন্ডিকেটর আছে, টাইম দেখা যাচ্ছে, তারপরে ফুয়েল। আচ্ছা ভালো কথা বর্ষণ, তুমি ফুয়েল মিটার নিয়ে কথা বলতেছিলে। ফুয়েল মিটারে একটু ঝামেলা আছে, এটা কি আচ্ছা, ঝামেলা? ফুয়েল মিটারের ঝামেলা হচ্ছে এই যে নিচের যে এক দাগ যেটা আছে, হ্যাঁ হ্যাঁ। তো এটা হচ্ছে এর আগে যখন আমার ফুয়েল হচ্ছে 13 লিটার এরকম সামথিং থাকে, হুম। ওই টাইমে হচ্ছে আর কি তেলের কাঁটাটা নড়ানড়ি করে, যেটা হচ্ছে সব বাইকেই করে। তো আমারটাও এতদিন ঠিক ছিল। রিসেন্ট কিছুদিন আগে আমি হচ্ছে যখন বাসায় ছিলাম আমার এরকম এক দাগ দেখাইতেছে, বাট বাইক হচ্ছে অফ হয়ে গেছে। তো অফ হওয়ার পরে আর স্টার্ট নেই না কোনোভাবে। তখন আমি হচ্ছে গ্যারেজে নিয়ে যাই, তো ওখানে চেক করার পরে দেখি যে আমার ট্যাঙ্কিতে তেল নেই। তো আচ্ছা, যার কারণে আমার মনে হলো যে হয়তো সেন্সরে কোনো প্রবলেম। মানে এরপরে কি এই জিনিস ফেস করছো? এরপরে এখন থেকে রেগুলার এটাই চলে আসছে, আর আমি ওইটার পরপরই ঢাকাতে চলে আসছে, এর জন্য দেখানোর কোনো ইয়া পাইনি। মানে 5,70,000 টাকার বাইকেও মিটার ফুয়েল মিটার সেন্সরের সমস্যা, তাহলে আমি আমার কেপিআর এর মাফ করে দিলাম আজকে। 5,70,000 টাকার বাইকে যদি এই সমস্যা থাকতে পারে তাহলে আমার কেপিআর এ এটা মানা যায়। তো তাড়াতাড়ি ফুয়েল মিটার সেন্সর চলে যাওয়া এটা একটা নেগেটিভ সাইড ইফেক্টার বলা যেতে পারে। তবে হ্যাঁ, ইয়ামাহার আরেকটা বাইক যেটা হচ্ছে কি ভার্সন 2, সেই ভার্সন 2 এরও কিন্তু এই সেম প্রবলেমটা আছে। এই ফুয়েল মিটার সেন্সরটাতে এই যে সমস্যাটা, অ্যাকুরেট মিটারটা শো করে না, এটা একটা কমন ইস্যু হয়ে দাঁড়াইছে রিসেন্ট টাইমে। আচ্ছা যাই হোক, এমনিতে মিটারের ভিজিবিলিটি নিয়ে যদি কথা বলি, তাহলে মিটারের ভিজিবিলিটি আমার কাছে যেটা আমি ফিল করতেছি, রোদটা কিন্তু ডিরেক্টলি হচ্ছে গিয়ে আমার মিটারে পড়তেছে, একদম রোদ বরাবর হচ্ছে গিয়ে মিটারটা আছে। মিটারটা যথেষ্ট ভিজিবল, বিলিভ ইট অর নট। আমার কাছে মানে কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা হচ্ছে দেখতে কোনো সময় সমস্যা হওয়ার কথা। আচ্ছা, রাতের বেলার মিটারের লাইটটা কি মানে পারফেক্ট ভাবে Perfect, থাকে, হ্যাঁ, পারফেক্ট চোখেও লাগে না, প্লাস সবকিছু ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, আরেকটা জিনিস, লাইটের বিষয় যেহেতু আসছি, তোমার এই বাইকের হেডলাইটের হাইওয়েতে কিরকম সাপোর্ট পাইছো? হাইওয়েতে অনেক ভালো সাপোর্ট পেয়েছি, কারণ ফগ লাইট লাগানোর কোনো প্রয়োজন আমি মনে করি না, আচ্ছা সামনে থেকে সব ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, তার মানে হেডলাইট নিয়ে তুমি স্যাটিসফাইড, হ্যাঁ। সিটি এবং হাইওয়ে দুই হ্যাঁ। জায়গাতেই। দুইটাই। এই বাইকের সাসপেনশন রেসপন্স কিরকম? হ্যাঁ, সামনের সাসপেনশন তো ঠিকঠাক আছে, ঝাঁকিটা কি মানে অত ওইভাবে লাগে না ভাঙাচোরের পরে। কিন্তু পিছনেরটার ব্যাপার হচ্ছে প্লিয়ন যেটা কমপ্লেন দিছে, সেটা হচ্ছে যে মাঝে মধ্যে যে হয়ে যায় না, হঠাৎ করে একটা ভাঙা সামনে চলে আসে, ওটা দিলে প্লিয়নের হচ্ছে কোমরে ব্যথা করে। আর মানে ছেলেদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা নিয়ে মানে ওইটা নিয়ে অনেক বেশি ঝামেলায় পড়ে যায় সবাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই বাইকের কুইক শিফটার আছে, হ্যাঁ, কুইক কুইক শিফটারে মানে তোমার কি ভালো লাগছে? মানে এটা কি এত ইম্পর্টেন্ট কোন হাইলাইটেড জিনিস? হ্যাঁ, ইম্পর্টেন্ট বলতে কুইক শিফটার হচ্ছে থার্ড গিয়ার থেকে শুরু হয়। আমাদের দেশের অনুযায়ী এটা হচ্ছে ম্যাটার করে না আমার কাছে, নরমাল অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, মানে এটা এক্সট্রাঅর্ডিনারি কোনো জাস্ট কিছু না। যদি স্পিডিং করে ফাঁকা রোড থাকে সেক্ষেত্রে হ্যাঁ আমি ক্লাস বাদে জিনিসটা গিয়ার ইউজ করতেছি, তাছাড়া নরমাল জায়গায় তো আমার ক্লাস ওইভাবে ধরাই লাগে। আমরা এখন বর্ষণের কাছ থেকে জানতে চাবো যে এই বাইকের কর্নারিং করে কিরকম ফিল করছে, এটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে কর্নারিং করে আমি মানে ফুল কনফিডেন্স পাইছি। রিজন হচ্ছে আমি আগে যে বাইকগুলোতে কর্নারিং করতাম, আমাদের দেশের সিস্টেম অনুযায়ী যে যখন কর্নারিং করি সামনে থেকে একটা গাড়ি আসার একটা চান্স থাকে, তো সেই ক্ষেত্রে ওখানে একটা মানে ব্রেক ধরবো কি মানে চাকা স্কিটের একটা ব্যাপার থাকে। তো এইটাতে আমি কর্নারিং করে ফুল কনফিডেন্স, এই কারণে বাইকটা যখন আমি কর্নারিং করি হঠাৎ সামনে থেকে যদি কোনো গাড়ি আসে
তো আমি হালকা মানে ব্রেকটা ধরতে পারি, এক্ষেত্রে আমার মানে ব্রেকও অনেক ভালো রেসপন্স করে। এটা তো তো ডুয়াল full চ্যানেল confidence, এবিএস হ্যাঁ নাকি? ডুয়াল চ্যানেল ডুয়াল চ্যানেল এবিএস। আচ্ছা, এটার এই চাকা কি কখনো হচ্ছে লক হইছে বা স্কিড না করছে? এখনো পর্যন্ত লক হয় নাই, সামনের ব্রেকটা সবকিছু ঠিক আছে, কিন্তু পিছেরটা নিয়ে একটু প্রবলেমে পড়ছি, সেটা হচ্ছে মাঝে মধ্যে চাকা স্কিড করে। করে তো এইটা নিয়ে আমি সার্ভিস সেন্টারে কথা বলছিলাম, তো ওদের থেকে ওরকম ভালো কোনো ফল পাই নাই। ওদের মানে আমি গাড়ি কিনছি ফরিদপুর থেকে, করোনার মধ্যে হচ্ছে তখন মানে করোনার পরপরই গাড়ি অনেক কম আসতেছিল বাংলাদেশে। তো ওখানে সার্ভিসিং সেন্টারে দেখাইছিলাম, তো ওনারা বলছে যে এটা মানে ওইভাবেই প্রবলেম ক্রিয়েট হয়ে আসছে, সব বাইকে আছে। তো পিছনেরটা এরকম প্রবলেম আদার্স বাইকাররাও মানে ফেস করছে, আমিও করছি। ইভেন আমার যশোরে যখন সার্ভিসিং সেন্টারে দেখাইছি আমার অফিসিয়াল, তো ওরাও বলছিল যে এটা হচ্ছে প্রবলেম হয়, এটাতে কিছু করার নেই, তার মানে মানে কোনো হচ্ছে সলিউশন তারা দিতে পারে তাহলে না। এবিএস এর মূল বিষয়টা থাকলো কি, যদি চাকা স্কিডই করলো তাহলে তো এখন এবিএস এটা এর কিন্তু কার্যকারিতা কত? সব সময় করে না, মাঝে মধ্যে স্কিড করে। মাঝে মধ্যে। হ্যাঁ এমনিতে কিন্তু চাকার করে, গ্রিপ কিরকম? গ্রিপ জোস। জোস। এখন হ্যাঁ। পর্যন্ত কি পড়া হয়েছে না স্লিপ আমি করে? এখনো পর্যন্ত পড়িনি এটা নিয়ে। সেটা নিয়ে এখনো পর্যন্ত পড়া না। হয়নি। আমার কাছে দিও, আমি পড়া দেখাই দিব না। আমার কিন্তু ভাই পড়ার অনেক অভিজ্ঞতা আছে। আমি বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে অনেকবার পড়ছি। অবশ্য আমি যে পড়ার কথা না এই জিনিসটা বললাম, এরপরেই পড়বো, কারণ আমি যেটা হয় না সেটারও বেশি বেশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এই কথা উইথড্র করা হইলো। এই বাইকের কোন জিনিসগুলো অনেক বেশি ভালো লাগছে, এবং কোন জিনিস আছে কিনা যে জিনিসগুলো তুমি অনেক বেশি প্যারা খাইছে বাইকটা নিয়ে? আচ্ছা প্যারা খাইছি বলতে সব থেকে বড় প্রবলেম হচ্ছে চেনের যে ব্যাপারটা। আচ্ছা আমার চেন হচ্ছে কিছুদিন পর পরই লুজ হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, চেন লুপ করা হয় রেগুলার ধরতে গেলে, তো চেন কিছুদিন পর পর ঢিলা হয়ে যায়, তখন টাইট দিই। এটাও শোরুম থেকে এই সলিউশনই দিছে যে স্পোর্টস বাইকের চেন নাকি একটু লুজ হয়। আচ্ছা মানে ধরেন আমি হচ্ছে আজকে 200-250 কিলোমিটার চালাইলাম, তারপরে আমার চেনটা একটু একটু লুজ হয়ে যায়, তো কিছুদিন পর পরই আমার চেনটা টাইট দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আমার আমার কেপিআর এ যদি যদি এটাকে স্পোর্টস, আচ্ছা স্পোর্টস বাইক বলা যায় এটাকে, আমার কেপিআরও কিন্তু মানে চেন লুজ হয়, কিন্তু এত আর্লি হয় না, একটু টাইম নিয়ে হয়। লাইক ধরেন আমি 2000-3000 কিলো চালাইলাম, তারপরে হচ্ছে গিয়ে আমি দেখলাম যে আমার চেনটা অনেক বেশি লুজ হয়ে গেছে। এর মাঝখানে আমি হয়তো বা ওরকম করে খেয়াল করা হয় না, যেটা লুজ হয় কিন্তু আমার একটু সময় নিয়ে হয়, এরকম 200-300 কিলো পরপরই হয়ে যায় না। আচ্ছা, এখন পর্যন্ত তুমি তোমার বাইকে কি কি চেঞ্জ করছো? ধরো আমি বলি যে তোমার ব্রেক প্যাড ক্ষয় হয়ে গেছে, এই টাইপের কি কি না, চেঞ্জ এরকম করছো? কোনো কিছু কোনো এখনো কিছু নষ্ট পর্যন্ত হয়েছে যেটা চেঞ্জ করা লাগছে? আচ্ছা নষ্ট হয়েছে বলতে আমার এই যে এই সিটের পিছনে একটা সেন্সর আছে, এইটা হচ্ছে পুড়ে গেছিল, তাও আমার নিজের দোষের কারণে। তাছাড়া আমার বাইকে এক্সট্রা কোনো কিছু এখনো চেঞ্জ করা হয়নি। এটা কেন পড়ছিল? তোমার দোষটা যদি সবাইকে আচ্ছা, বলে দাও তাহলে এটা ওই হচ্ছে দোষটা করতে পারবে। আমার ফিউজ একটা পুড়ে গেছিল। তা আমি আমার আগের যে বাইকগুলো হয়তো কি ফিউজ পুড়ে গেলে জিনিসটা স্টার্ট নিতে চায় না, তো তখন আমি হচ্ছে আগে ওই দুইটা লাইন একসাথে করে স্টার্টটা দিয়ে দেন হচ্ছে ফিউজ কিনতে যাইতাম। তো এই বাইকটা আমি সেম ভাবে ওই কাজটা করছি, তো এটা লাগানোর পরে আমার পিছনে এটা পুড়ে গেছে। আর যাই হোক, এই ভুল অনেক মানুষই বুঝবে না, করবে না, এত ইঞ্জিনিয়ারিং পারে না মানুষ। যাই হোক, এখন যেহেতু আমরা পেছনের সিটে গেছি, আমাকে বলো তোমার পিলিয়ন বৈশা কিরকম কমফোর্ট ফিল করে? তুমি তো পিলিয়ন হিসেবে ওই বাইকে ছিলা, পিলিয়ন সিটটা কিরকম কমফোর্টেবল? পিলিয়ন বসলে প্রবলেমটা হচ্ছে একটাই, এটা হচ্ছে বেশিরভাগ স্পোর্টস বাইকে হয়, আর আগের জিক্সার বাইকে তো হইতোই। তো ব্যাপারটা হচ্ছে যখন আমি ব্রেক করি পিলিয়ন হচ্ছে আমার দিকে ঝুঁকে চলে আসে। আচ্ছা, গড়ায় পড়ে যায়, এই জিনিসটা প্রবলেম, আর অনেক বেশি টাইম রাইড করলে একটু ব্যথা করে, হাঁটু ব্যথা করে। বাইকারদের যেটা ব্যথা করার জায়গা। ওই জায়গাটা ছোট তো, এই কারণে ওর একটু চওড়া, এই কারণে ওর ব্যথাটা বেশি করে হয়তোবা। আচ্ছা, এছাড়া আর কোনো প্রবলেম পাইছো? না আপাতত আর কোনো প্রবলেম পাই নাই, অবশ্য আর ওই যে মাত্র ব্রেকটা আর জাস্ট এটাই। 9000 কিলো চলছে মাত্র, এর ভিতরে 5,70,000 টাকার বাইকে প্রবলেম দিলে ভাই আসলে সমস্যা। আর ইয়ামাহা যথেষ্ট রিলায়েবল একটা ব্র্যান্ড, তো এই ইয়ামাহা বাইকের আফটার সেল সার্ভিস আরো ভালো হওয়া উচিত। যেহেতু ও কিছু প্রবলেমের সলিউশন পাই নাই, তার মানে হয়তোবা নাই, বাংলাদেশে থাকলে হয়তোবা অবশ্যই তুমি সলিউশন পাইতা। কারণ আমার যতটুকু ধারণা ইয়ামাহা আফটার সেল সার্ভিসটা খুব ভালো প্রোভাইড করে থাকে। এছাড়া মূলত মানে এই বাইকের মানে এমন একটা পয়েন্ট বলো যেই পয়েন্টটার জন্য তুমি এই বাইকের প্রেমে পড়ছো, এরকম কোনো মুহূর্ত কি তৈরি হয়েছে? আমি বাইকটা যখন নতুন কিনছিলাম তখনই ওই যে কিছু কিছু অটো রিক্সা আছে না, ডানে বামে না দেখে ঘুরাই ফেলে, ম্যাক্সিমাম অটো রিকশা। আমি একদিন হসপিটাল থেকে বাসায় ব্যাক করতেছি, ওই টাইমে অটো রিক্সা হঠাৎ করে মানে সামনে চলে আসে, ডিস্টেন্স অনেক বেশি ছিল না, তো ওই টাইমে আমি দুইটা ব্রেকই একসাথে ধরি, প্লাস ইঞ্জিন ব্রেকও থাকে, তো ওই টাইমে আমার গাড়ি কোনো স্কিড করে না, গাড়িটা অনেক জায়গা মতো থেমে গেছে। তো এইটা অনেক, আর এটা আমার সাথে অনেকবার হয়েছে। আমি কিছুদিন আগে যখন বাসায় ছিলাম ছুটিতে, কর্নারিং করতেছি, হঠাৎ করে সামনে দেখি আমার লেনে একটা বাইক, তো খুব অল্প ডিস্টেন্সের মধ্যে, আমার তখন স্পিড এরকম 80-90 ছিল,
তো ওই টাইমে মানে বাইকটা একদম সাথে সাথে থেমে গেছে। তবে হ্যাঁ, এটা মানতে হবে, আমি এখন পর্যন্ত যতগুলো ইয়ামাহা রাইডারের সাথে কথা বলছি, যতগুলো সবাই আমাকে একটা কথাই বলছে যে ইয়ামাহার ব্রেকিং অসাধারণ এবং ইয়ামাহা বাইকের কন্ট্রোলিং অসাধারণ। তো ইয়ামাহা আসলে যে এই যে একটা ট্রাস্টের জায়গা তৈরি করছে এই বাইকের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আসলে অনেক বাইকই তো অনেক স্পিডে হচ্ছে গিয়ে টানা যায়, স্পিড দেওয়া তো কোনো বিষয় না, কিন্তু স্পিড দেওয়ার পরে বাইকটা থামানো তো জরুরি। বাইকটা থামানোর যে ব্যবস্থাটা যেই বাইকের কোম্পানিটা আপনাকে করে দিবে, আপনাদের সবার উচিত সেই বাইকটাই নেওয়া, সেই বাইকটা ইউজ করা। কারণ আপনি স্পিড উঠায় যদি না থামাইতে পারেন তাহলে আপনি আর পৃথিবীতে থাকবেন না, পৃথিবীর বাইরে চলে যেতে হবে আপনাকে, অথবা হাত পা ভেঙে বাসায় শুয়ে থাকতে হবে। আজকে মূলত মোটামুটি বর্ষণের থেকে আমরা অনেক কিছু শুনলাম। আমি জাস্ট বর্ষণকে লাস্টে একটা কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে গিয়ে ৯,০০০ কিলো চালানোর ভিতরে তুমি যেই টাকাটা দিয়ে বাইকটা কিনছো, কিনে তোমার কাছে কি ওর্দি ফিল হয়েছে যে ভ্যালু ফর মানি প্রোভাইড করে এই বাইকটা এখন পর্যন্ত? এটা যদিও অনেক লং টার্মের একটা বিষয়, তারপর বাইকটা আমার মানে শুধু এই বাইকটাই না, যে কোনো বাইক আমার মানে আমার নিজের এই দেশে বাইকের দামটা একটু আমার কাছে সব থেকে বেশি লাগে, কারণ ৫,৭০,০০০ এর থেকে আরো কিছু কমাইতে পারতো বাইকটার দাম। তো এখান থেকে আমি জিনিসটা স্যাটিসফাই না। আমার আলহামদুলিল্লাহ আমার একটা গাড়ি আছে, সেই গাড়ির দাম পড়ছে ৪,৪০,০০০ টাকা, পুরাতন কিনছি যদিও। এই বাইকটার দাম ৫,৭০,০০০ টাকা। ওইটাতে ৪টা চাকা পাইছি ভাই, এটাতে মাত্র 2টা চাকা। যাই হোক, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, বর্ষণের জন্য দোয়া করবেন, এবং পেছনে ক্যামেরার পেছনে আদি আছে, আদির জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলে মনিটাইজেশন অন হয়েছে, সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাপোর্ট করবেন আমাকে। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।